আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একজন প্রশ্ন করেছেন যে বেকিং সোডা খেলে পেটের সব অ্যাসিড নষ্ট হয়ে যায় এবং এর ফলে প্রোটিন ডাইজেশন হতে পারে না। এই বিষয়টি আসলে আমি আনসার করছি। আরও কিছু কনসার্ন এসেছে যে এটা কেমিক্যাল নাকি ন্যাচারাল, এটা একটা বিষয় আছে, যেটা আমরা কেমিক্যাল তো খেতে নিষেধ করি। তারপরে বেকিং সোডা কেন, এটা স্ট্রং অ্যান্টাসিড, হ্যাঁ, তো আমরা খেলে পরে আমাদের হজমের সমস্যা হবে, যে কারণে আমরা অ্যান্টাসিড খেতে নিষেধ করি। সেই কারণে আমরা বেকিং সোডাও কেন নিষেধ করছি না, উল্টা কেন খাচ্ছি, অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন এসেছে এবং এটার ডোজের একটা বিষয় নিয়ে এসেছে। যেমন অনেকে বলেছেন যে 1 টেবিল চামচ হচ্ছে এটার ডোজ। অ্যাকচুয়ালি আমরা 1 টেবিল চামচ না, বরং হচ্ছে 1 চা চামচের অর্ধেক আমরা খেতে বলি। 1 টেবিল চামচে থাকে 15 গ্রাম আর চা চামচে থাকে 5 গ্রাম। এটার হাফ হলে 2.5 গ্রাম। তাহলে কোথায় 15 গ্রাম আর কোথায় 2.5 গ্রাম। এখন কথা হচ্ছে এটা কি আমরা এমটি স্টমাকে খাবো নাকি খাওয়ার আগে খাবো? তাহলে এটা একটা বিরাট প্রশ্ন। কারণ হচ্ছে যে ধরেন আপনি যদি খাওয়ার আগে খান ইমিডিয়েটলি, তাহলে যেটা হচ্ছে যে এখানে হজমের সমস্যা হতে পারে। আর আমরা যদি সকালে উঠে খালি পেটে বেকিং সোডা খাই, সেটা বরং আমাদের জন্য অনেক উপকার। কেন বলছি? কারণ হচ্ছে সারাদিন আমরা যখন খাওয়া দাওয়া করি, সব কিছু করি, কাজকাম করি, আমরা যখন ঘুমাই, ঘুমের ভিতরে বডিতে অনেকগুলো ডিটক্সিফিকেশন প্রসেস চালু থাকে। আমাদের মাসেল বিল্ডিং হয়, আমাদের বোনস গঠিত হয়, আমাদের মেমোরি কনসলিডেশন হয়, দের লট অফ থিংস হ্যাপেন্স যে আমরা যখন ঘুমাই তখন। তা এখন আমরা যখন ঘুমাচ্ছি, তো আমার বডিটা সকালে উঠে দেখবেন অনেকেরই ইউরিনের যে পিএইচ, হ্যাঁ, সকালের দিকে বেশি অ্যাসিডিক থাকে। কারণ হচ্ছে যে সকালে বডি অনেক কিছু যে অ্যাসিডিটির ভিতরে থাকে এবং এটাকে নিউট্রালাইজ করার জন্য আমার বডিতে 3টা প্রসেস আছে। একটা হচ্ছে যেমন আমাদের অ্যাসিড যে বাফার সিস্টেমটা আছে, সেখানে কিন্তু আমাদের সোডিয়াম বাইকার্বনেট একটা ভূমিকা আছে। এরপরে হচ্ছে যে আরও অনেকগুলো আছে, আমরা আসছি। তারপর হচ্ছে যে শ্বাসের মাধ্যমে আমরা হাইপার ভেন্টিলেশন করি, হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে বডিটাকে আমরা অ্যালকালাইন করি। তো যদি ব্লাডের অ্যাসিডিটি বেড়ে যায়, আমাদের যেমন আমরা যখন অনেক জোরে রান করি, তখন আমাদের হাইপার ভেন্টিলেশন হয়, অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটার ওয়াশ আউট হওয়ার ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের কিডনি অ্যাসিডটাকে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। তাহলে 3টা সিস্টেমে বডি হচ্ছে যে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে। তা আমরা যারা ইনসুলিন রেজিস্ট্যান্স, তাদের ক্ষেত্রে ফ্যাট বার্নিং একেবারেই বন্ধ থাকে, হতেই পারে না বলতে গেলে। কারণ অনেক বেশি ইনসুলিন যখন থাকে বডিতে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তখন ফ্যাট বার্নিং থেকে যে এনার্জি উৎপাদন যে ক্ষমতা, সেটা আমরা হারিয়ে ফেলি ধীরে ধীরে। এখন তাহলে বডি অনলি সুগার বার্নিং করে। তো সুগার বার্নিংয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়, এবং যদি সেটা অ্যানারোবিকভাবে বার্ন করি অক্সিজেন অনুপস্থিতিতে, তাহলে অনেক বেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা হচ্ছে আমরা স্প্রিন্ট রানিং করলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কেন বেকিং সোডা খেতে বলছি। তো মূলত আমরা যারা ইনসুলিন রেজিস্ট্যান্স কেস নিয়ে ড্রিল করি, হ্যাঁ, তো তাদেরকে যে আমার যে অ্যাসিড যে বাফার সিস্টেমটা, এটাকে আরেকটু জাস্ট স্ট্রেংথেনিং করার জন্যে সেটা হচ্ছে যে আমরা কি করছি যে যে 2 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং আধা চা চামচ বেকিং সোডা এটাকে অ্যাড করি। অ্যাড করলে দেখবেন কেমিক্যাল রিয়াকশন হয়, ওখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এটা ফেনা উঠছে। এবং এরপরে আমরা যখন রিয়াকশনটা শেষ হয়, তাহলে তখন আমরা কি করি যে এখানে পানি অ্যাড করি। তো 1 গ্লাস পানি দিয়ে মিক্স করে আমরা সাধারণত খাই। আমাদের ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে মূলত যে আমাদের বডিটাকে যে বেকিং সোডা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে অক্সিডেশন রিডাকশন যে পোটেনশিয়ালটা আছে, অক্সিডেটিভ যে এজেন্টগুলো আছে, এগুলো হচ্ছে আয়ন টেকার, আর রিডিউসিং এজেন্টগুলো হচ্ছে আয়ন গিভার। তো এখন যখন এই অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়ালটা নেগেটিভ থাকে, তার মানে আমার বডি একটা ভালো হোমোস্টেসিসে থাকে। এখন বয়সের সঙ্গে সঙ্গে এই যে আমাদের যে বাফার সিস্টেমটা উইক হয়ে যায়। তো আমরা যখন পটাশিয়াম আমাদের থাকে হচ্ছে যে এখানে আরেকটা কনসার্ন আছে, সেটা হচ্ছে সোডিয়াম। আমরা সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে আমার বডিতে সোডিয়াম ঢুকছে। এখানে যারা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কেস থাকে বিশেষ করে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড বেশি বডিতে জমা করে রাখে, কারণ ইনসুলিন সোডিয়াম ক্লোরাইডকে রিটেনশন করে। যাদের সুগার বেশি, সুগার সোডিয়াম ক্লোরাইডকে রিটেনশন করে। তো সাধারণত আমাদের যেহেতু প্রায় আমেরিকাতে 88% আর ইনসুলিন রেজিস্ট্যান্স, বাংলাদেশেও আমরা যতজন রোগীর করছি অনেকেরই আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স পাচ্ছি। ইনসুলিন রেজিস্ট্যান্স না এরকম পেশেন্ট খুব কমই আমরা পাচ্ছি।
তাহলে এখানে একটা বিরাট কনসার্ন হচ্ছে যে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের, তাহলে সোডিয়াম এক্সট্রাভাবে আরও যদি ঢুকায় তাহলে আমরা আগে কী করি, ইনসুলিন রেজিস্ট্যান্স কারেক্ট করে নিই, তখন আমার বডিতে অতিরিক্ত সোডিয়াম থাকে না। এটাগুলো একটা। আরেকটা হচ্ছে যে পটাশিয়াম এবং সোডিয়ামের যে ব্যালেন্সটা এটা ঠিক করার জন্য, যেমন অ্যাপেল সিডার ভিনেগারে পটাশিয়াম আছে, লেবুর রসে পটাশিয়াম আছে, এক্সট্রাভাবে ভিটামিন সি আছে লেবুর রসে। তা আমরা একদিন লেবুর রস দিয়ে 2 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে আস্তে 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 বেকিং সোডাটা অ্যাড করি, যেটা আমার ভিডিওতে দেখে নেবেন আপনারা। আরেকটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে আমরা বেকিং সোডা আধা চা চামচ ব্যবহার করি, করে এটাকে নিউট্রালাইজ করা হয়। এবং ওখানে কিন্তু আমাদের কিছু জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি, যেমন সোডিয়াম বাইকার্বনেট যেমন পাচ্ছি, সোডিয়াম কার্বনেট পাচ্ছি, ম্যাগনেসিয়াম কার্বনেট পাচ্ছি, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট পাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি। এবং এখানে যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম মিনারেলস, এইটা আমাদের বাফারিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্যে আমরা এটাকে ব্যবহার করি। এখন আমার বডি যেহেতু এটা নিজেই তৈরি করে, হ্যাঁ, তা সোডিয়াম ক্লোরাইড আপনারা জানেন যে আমরা তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবারের মাধ্যমে আমরা পাই, কিন্তু যে বেকিং সোডা এটা কিন্তু সোডিয়াম যে বাইকার্বনেট, এখানে দুটো সোডিয়ামের কথা আমরা আসছি। তো সোডিয়াম বাইকার্বনেট কিন্তু আমার বডিতে তৈরি করে, প্যানক্রিয়াজও তৈরি করে এটা। তো এখন এটা আমরা বাইরে থেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে অ্যালকালাইন যে মিনারেলসগুলোকে জাস্ট আমার বডিতে জাস্ট একটু আমার যে বাফারিং সিস্টেমটাকে আর একটু অ্যাড অন করা, দ্যাটস অল। আর হচ্ছে যে আমরা খাবার ইমিডিয়েট আগে যদি আমরা খাই, এটা আমরা একদমই রিকমেন্ড করি না। আমরা বলছি যে সকালে উঠে প্রথমেই খালি পেটে আমরা এটা খাবো, আমরা খাবারটা খাই অনেক পরে, এবং বিশেষ করে প্রোটিন ডাইজেশনের কনসার্নটা আসছে, আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। এখন আমাদের যেহেতু এর পাশাপাশি আমাদের উচিত হচ্ছে, একজন প্রশ্ন করেছেন যে ভিটামিন সিটা লেবুর রসে যেটা থাকে, এটা আমরা যখন দুটোকে মিক্স করব তখন এটা ইনট্যাক্ট থাকবে কিনা? জি ভাই, এটা আপনি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রিন লিফি ভেজিটেবলস আমাদেরকে প্রচুর খেতে হবে, এবং পটাশিয়াম কন্টেনিং যে এগুলো আমাদেরকে বেশি বেশি করে খেতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মোট কথা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল ফলো করলেই আমাদের রিকমেন্ডেশনগুলো আপনারা ফলো করবেন। যারা আমাদের লাইফস্টাইল ফলো করে না, বিশেষ করে একটা ডেঞ্জারাস সিচুয়েশনে তারা পড়ে, যারা প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে বন্ধ করে ফেলে প্রোটন পাম্প ইনহিবিটর, এটাকে ইনহিবিট করার মাধ্যমে। এবং প্রোটন পাম্প ইনহিবিটর, এই প্রোটন যে পাম্পটা, এটা কিন্তু আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য দরকার। এটা যে শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে তা না, এটা এনার্জি প্রোডাকশনের জন্য আমাদের দরকার। কিন্তু যারা রেগুলারভাবে পিপিআই খেয়ে আসছে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা খুব ডেঞ্জারাস, এটা খাওয়াই উচিত না। তো আর আমরা যে বেকিং সোডাটার কথা বলছি, সেটা হচ্ছে যে আপনার সকালবেলায় খালি পেটে আধা চা চামচ। এখন বলেছেন অনেকে যে 15 গ্রাম, তো 15 গ্রাম আর 2.5 গ্রাম এক হতে পারে না, এবং এটাকে নিউট্রালাইজ করা পুরোপুরি নিউট্রালাইজ হবে না, এরপরও এটা স্টিল অ্যালকালাইনই থাকবে। তো এটা আমরা যেই ভিডিওটা দিয়েছি, এটা ভালো করে আপনারা দেখলে তখন বুঝতে পারবেন। এখন কেউ কেউ বলেছেন যে আমি তো কয়েকবারে খাচ্ছি, যেমন আমি 3 বেলা খাই। আমি সাধারণত পার্সোনালি রিকমেন্ড করি 1 বেলা বা 2 বেলা, কারণ হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। যেমন যাদের সিরিয়াস প্রবলেম, তারা আমি মনে করি যে আমাদের সঙ্গে দেখা করবে, তাদের ডোজটা যদি এর বেশি কেউ খেতে চায়, তাহলে অবশ্যই আপনি কনসাল্ট করবেন আপনার ফিজিশিয়ানের সঙ্গে। আর আমি জেনারেল রিকমেন্ডেশনসটা আমার জন্য হচ্ছে একেবারে সহজ, যে আধা চা চামচ 1 বেলাতে খাবেন, অথবা কেউ চাইলে 2 বেলা খেতে পারেন। তাহলে এইটা কিন্তু হচ্ছে রিকমেন্ডেড ডোজ ফর জেনারেল পিপল। এরপরে ডিজিজ বেজে তার ভিন্নতা হতে পারে। এখন আপনি ধরেন 15টা প্যারাসিটামল একসঙ্গে খাওয়া আর একটা প্যারাসিটামল খাওয়া, এটা আলাদা। 2টো করে প্যারাসিটামল 3 বেলায় খেলে 6টা, কিন্তু 6টা একসঙ্গে খাওয়া বা এটা কিন্তু মানে কেউ রিকমেন্ড করবে না, আমার যতটুকু ডাক্তারি জ্ঞানে চলে। তো এখন আপনারা কেউ কেউ বলেছেন যে, প্রশ্ন করেছেন যে আচ্ছা আমরা তো আধা চা চামচ করে 3 বেলা খাই, সেটা কোনো প্রবলেম হবে কিনা? তো এটাকে আরেকজন যোগ করে বলতেছেন যে 3টা সব কিছু যোগ কর ফল যেটা হবে সেটাই ইফেক্ট করবে। আসলে ব্যাপারটা এরকম না, যে আপনি যখন বেকিং সোডাটা ইনজেস্ট করবেন, এটা তো লিকুইড ফর্মে, 3 থেকে 5 মিনিটের ভিতরে এটা অ্যাবজর্পশন হয়ে যাবে, এবং আমাদের যে এটা মানে আমাদের বাইরে থেকে যে আমাদের যে অ্যালকালাইন মিনারেলসগুলো, এগুলো ব্লাডে চলে আসবে। কারণ হচ্ছে যে লিকুইডগুলো 3 থেকে 5 মিনিটের ভিতরে বডিতে অ্যাবজর্পশন হয়ে যায়, ব্লাডে চলে আসে। এখন আমাদের যে পিএইচ নিয়ে যে কনসার্নটা, সেটা আসলে এই আলোচনাটা একটু ডিপে চলে যাচ্ছে, কারণ হচ্ছে যারা এগুলো কনসার্নগুলো তুলছেন, হ্যাঁ, তারা এখানে আবার মানে মেডিকেল সায়েন্সকে ব্যবহার করছেন। খুব দুঃখজনক। কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি এখন আসেন ডাইজেশন নিয়ে যখন কথা বলবো, তার আগে আমি একটু কথা বলতে চাই যে আমাদের যে বিভিন্ন, যেমন আমার স্যালাইভার পিএইচ যেটা, আমার যে পেটের পিএইচ, আমার যে ব্লাডের পিএইচ, তো এই সবগুলো তো এক না, এক এক জায়গায় এক এক ধরনের পিএইচ হচ্ছে নর্মাল। তো এখন এই বিষয়টা অনেকে জানে না, এবং এটার যে ডোজ ডিপেন্ডেন্ট একটা জিনিস, এটা বুঝে না যে একসঙ্গে 15 গ্রাম খাওয়া
আর 2.5 গ্রাম এক বেলাতে খাওয়া এটা সম্পূর্ণ আলাদা, বা 2 বেলাতে খাওয়া এটা সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে এটা লোডটা বডিতে এক এক সময় এক এক রকম থাকে, এবং আপনি একসঙ্গে সব খেলে যেরকম লোড আসবে এবং সেটা খালি পেটে খেলে যেটা আসবে, খাওয়ার পরে খেলে যেটা আসবে, খাওয়ার ইমিডিয়েট আগে খেলে যেটা আসবে, এটা সম্পূর্ণ আলাদা। এটা অ্যাবজর্পশনগুলো বুঝতে হবে, ডাইজেশনগুলো আপনাকে বুঝতে হবে। এখন আসেন যে আমরা যে কথাটা বলতেছি যে খালি পেটে খেতে হবে, এটার কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা চাই সকালবেলায় যেহেতু আমাদের বডিটা বেশি অ্যাসিডিক থাকে, এবং এটার প্রমাণ হচ্ছে আপনি যখন ইউরিনের পিএইচ করবেন তখন দেখবেন যে মর্নিংয়ে পিএইচটা আপনার কি থাকছে, যে বেশি থাকছে। তার মানে হচ্ছে যে কিডনির মাধ্যমে এই যে আমার যে অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে, বডি এটা বের করে দিচ্ছে যে আমার ব্লাডের পিএইচ সবসময় বডি স্ট্যাটিক কন্ডিশনে রাখবে 7.35 থেকে 7.45 এটার ভিতরে রাখবে। এখন যে স্টোমাকের যে পিএইচ, আপনারা কি মনে করছেন যে স্টোমাক সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে? না, স্টোমাকে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট অবশ্যই থাকতে হবে, কিন্তু যারা ওই যে প্রোটন পাম্প ইনহিবিটর যারা আমরা রেগুলার খাচ্ছি, পিপিআই যারা রেগুলার খাচ্ছি, তাদের জন্যে এটা ডেঞ্জারাস কন্ডিশন, এটা খাওয়া উচিত না। কারণ হচ্ছে যে স্টোমাকের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট যদি নষ্ট হয় তাহলে সেটা হচ্ছে যে এই ধরনের ওষুধের কারণে, তো এটা থেকে আমরা বিরত থাকবো। এটা আমার মনে হয় প্রিয় দর্শক ক্লিয়ার হয়েছেন। এবার আসেন যে আমাদের যে 3টা ফেজ আছে ডাইজেশনের, সেফালিক ফেজ যেখানে 20% হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ বা এর মাঝখানে হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ আছে যেখানে 50 to 60%, আর পরে হচ্ছে যে ইন্টেস্টাইনাল ফেজ যেখানে হচ্ছে যে আমাদের কি আছে 5 to 10% আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। এখন কথা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে সেফালিক ফেজটা কি, আপনি ধরেন একটা খাবারের ঘ্রাণ নিচ্ছেন বা একটা খাবার সম্পর্কে ভাবছেন, চিন্তা করছেন, বা আপনার জিহ্বাতে সেন্সরি ইম্পালসটা আসছে খাবারের স্বাদ সম্পর্কে, সেটাই আপনার মানে ওই যে বলে ঘ্রাণে অর্ধভোজন, মানে ঘ্রাণেই আপনার ব্রেন থেকে ভ্যাগাস নার্ভের মাধ্যমে এটা ইনারভেশন হয় এবং পেট থেকে সে বুঝতে পারে, প্রিপারেশন নেয় যে হ্যাঁ খাবার আসছে, খাবারের ঘ্রাণ পাচ্ছি, খাবার দেখছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো যেমন আপনি এই তেঁতুল চিন্তা করলে দেখবেন যে আপনার জিহ্বার ভিতরে এক স্যালাইভা এসে ভরে যাচ্ছে, হ্যাঁ মুখটা স্যালাইভা দিয়ে ভরে যাচ্ছে, মুখে পানি চলে আসছে। তো এটা হচ্ছে যে সেফালিক ফেজ। তো তাহলে দেখা যাচ্ছে যে খাবারের সঙ্গে এটা ডিরেক্টলি রিলেট করছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। খালি পেটে যদি অনেক বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয় তাহলে তো আমার এই যে স্টোমাকটাই তো বার্ন হয়ে যাবে, কারণ এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো স্ট্রং অ্যাসিড, ভেরি ভেরি স্ট্রং অ্যাসিড। তাহলে এখানে কি হচ্ছে যে সেফালিক ফেজে আমরা 20% হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক ফেজে যখন খাবারটা স্টোমাকে পৌঁছায় তখন হচ্ছে 50 to 60%, এরপর যখন খাবারটা ইন্টেস্টাইনে চলে যায় তখন আবার এটা কমে যায়, এটা 5 to 10%। তাহলে এখানে মানে কয়েকটা ধাপ আছে, হ্যাঁ এই ধাপগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং অবশ্যই আপনারা আমরা যেটা রিকমেন্ড করি যে আমরা ধরেন মাছ মাংস ডিম খাচ্ছি, তো এখন কিভাবে প্রোটিন ডাইজেশন হয় এটা নিয়ে আমি একটু কথা বলতে হবে এখানে। তাহলে এখন আসেন আমরা কি করছি যে আমরা খাবার আগে অ্যাপেল সিডার ভিনেগার খাই, এখানে কিন্তু বেকিং সোডা খাই না, অ্যাপেল সিডার ভিনেগারটা 10-15 মিনিট আগে খাই। কেন খাই? যে পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে আরেকটু নিশ্চিত করার জন্য। কারণ আমাদের কাছে প্রচুর রোগী আসেন যারা এই যে বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে তাদের এখন বাজে অবস্থা হয়ে গেছে, পিপিআই খেতে খেতে তাদের এখন অবস্থা খুব খারাপ, তাদের পেটে যে গ্যাস্ট্রিক এনভায়রনমেন্ট এটা নেই, যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা এটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে আবার রিএস্টাবলিশ করা, এবং এখানে আপনারা জানেন যে অ্যাপেল সিডার ভিনেগারে উইথ দ্য মাদার থাকে আমাদের, যে মাদার মানে হচ্ছে যে আমাদের প্রোবায়োটিক্সগুলো থাকে এবং এখানে পটাশিয়াম থাকে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই যে মানে একই সঙ্গে যে কোনটার সঙ্গে কি খেতে হবে, কোনটার আগে কি খেতে হবে, কোনটার পরে কি খেতে হবে, কোনটা খালি পেটে খেতে হবে, খাবার আগে কি খেতে হবে, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আসেন যে পেপটিক সেল বা চিফ সেল যেটাকে বলি, এটা হচ্ছে পেপসিনোজেন। আমাদের যে স্টোমাকে যে সেলটা থাকে এটার নাম হচ্ছে পেপটিক সেল বা চিফ সেল, এটা হচ্ছে পেপসিনোজেন, এটা সিক্রেট করে। এই পেপসিনোজেনটাকে পেপসিনে কনভার্ট করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে লাগে, এবং এটা প্রোটিন হজমের জন্য দরকার হয়। আর আমাদের যে নেক্সট সেল আছে মানে স্টোমাকে যে নেক্সট সেল, এটা হচ্ছে মিউকাস সিক্রেশন করে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং প্যারাটাস সেল বা অক্সিনটিক সেল যেটা, সেটা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় এবং ইন্টেন্সিভ ফ্যাক্টর সিক্রেশন হয়। এটা এই জিনিসগুলো আমাদের জানা দরকার। যেমন ধরেন আমাদের যে স্যালাইভার পিএইচ 6.9 to 7.1 এর ভিতরে থাকে,
তো এখন প্রোটিন ডাইজেশনটা আসলে মূলত শুরু হয় হচ্ছে স্টোমাক থেকে, ওই যে পেপসিনকে ডাইভার্ট করে, এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভূমিকা। তা আমরা কি করছি, আমরা তো খাওয়ার আগে বেকিং সোডা খাচ্ছি না, কি আমরা খাওয়ার আগে শুধু অ্যাপেল সিডার ভিনেগার খাচ্ছি, এটা কনসার্ন। আমি খাওয়ার আগে আসলে অ্যাপেল সিডার ভিনেগারটা খাচ্ছি, মানে এটাকে অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে নিশ্চিত করার জন্য। আর বেকিং সোডা থেকে সকালবেলা খেয়ে এসেছি, ওটা 3 থেকে 5 মিনিটের ভিতরে অ্যাবজর্পশন হয়ে গেছে, ডান, কেস গান, শেষ। এরপর আমি মাংস টাংস নিয়ে খেতে বসেছি, আমি মাংসের মানে ঘ্রাণ পাচ্ছি, আমি মাংস দেখতে পাচ্ছি, আমার বডি এটাতে কি করছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন অলরেডি শুরু করেছে। আমি ঘ্রাণ পেলাম, আমি মুখে নিয়ে চিবালাম, 20% হয়ে গেল, প্রোটিনটা পেটে আসলো, বাকি 50-60% আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে আসলো। এরপরে আমার চলে গেল এটা ইন্টেস্টাইনে, হ্যাঁ, মানে স্মল ইন্টেস্টাইনে, ডিউডেনাল পার্টে। এখানেই মূলত প্রোটিনের যে মূল হজমটা এখান থেকে হয়, হ্যাঁ। এবং এরপরে গিয়ে ফাইনাল যে হজমটা হয় সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনাল সেলের ভিতরে, ওটা ব্রাশ বর্ডার এনজাইম, যাকে আমরা এত ডিপে আপনাদেরকে নিতে চাচ্ছি না। যদি কার্বোহাইড্রেট বা ভাতের যে ডাইজেশন সেটা যদি চিন্তা করেন, যে কার্বোহাইড্রেটের ডাইজেশনটা শুরু হয় স্যালাইভা, আলফা অ্যামাইলেজ এখান থেকে স্টার্ট হয়, এই জন্য ভালো করে চিবাতে হবে, ব্রেকডাউন করতে হবে। হজমের একটা পার্ট হচ্ছে খাবারটাকে প্রপারলি চিউইং করা, চাবানো। আমরা এই জন্য বলি 60-70 বার 90 বার, মানে বেশি করে চিবাতে হবে, খাবারের ডাইজেশনটা এখান থেকে শুরু হচ্ছে। এখন ভালো করে চিবিয়ে আপনি এই যে অ্যামাইলেজ, আলফা অ্যামাইলেজ, এই যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটা এই আলফা অ্যামাইলেজটা আবার অ্যাসিডিক এনভায়রনমেন্টে এটা কী হয়, নিষ্ক্রিয় হয়ে যায়। এই জন্য পেটের ভিতরে যখন অ্যাসিড থাকে তখন ওই এনভায়রনমেন্টে কার্বোহাইড্রেট মেটাবলিজম হয় না, এটা জাস্ট চলে যায়, ওখানে মিক্সিং টিক্সিং এগুলো হয়। এরপরে গিয়ে স্মল ইন্টেস্টাইনে গিয়ে এটা হচ্ছে যে ডাইজেশন, এবং ফাইনালি এটা মানে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আসে, আলফা অ্যামাইলেজ আসে, এসে এই জিনিসটাকে ডাইজেস্ট করে। এবং প্যানক্রিয়াজের পিএইচ কিন্তু হচ্ছে অ্যালকালাইন। তো এই যে আমরা যে প্রথমে যেই খাবারটাকে মানে চিবানো, তারপরে মিক্সিং করা, হ্যাঁ, এবং কোনটা কোথায় হজম হয়, এখন যদি কেউ ওই যে পিপিআই ব্যবহার করে, প্রোটন পাম্প ইনহিবিটরগুলো ব্যবহার করে, তাহলে তো তার কি হবে, তার তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাই হতে পারবে না, তাহলে তার তো পেটের ভিতরে কার্বোহাইড্রেটের যে মানে অ্যামাইলেজটাকে নিষ্ক্রিয় করতে পারবে না। আর বেকিং সোডা অবশ্যই আমরা খালি পেটে খেতে বলছি। আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপর আসেন যে ফ্যাট ডাইজেশনের বিষয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। যেমন ফ্যাট প্রথমে আমাদের যে লিঙ্গুয়াল লাইপেজ এখান থেকে স্টার্ট হয়, গ্যাস্ট্রিক লাইপেজও আছে। এরপরে আলটিমেটলি হ্যাঁ, যখন স্মল ইন্টেস্টাইনে আসে, এখানে একটা সিক্রেটিন, এটা একটা সিক্রেশন হয়, স্টিমুলেটস, বা এটা এই সিক্রেটিনটা হচ্ছে প্যানক্রিয়াসকে কার্বনের প্রোডাকশনের জন্য স্টিমুলাস দেয়, এই সিক্রেটিন। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, এগুলোকে আমরা মানে বিস্তারিত আলোচনা করে আমরা জটিল করছি না ভিডিওটাকে এখানে। কারণ হচ্ছে এই যে স্মল ইন্টেস্টাইনে ফ্যাট ডাইজেশনের জন্য অপটিমাল পিএইচ দরকার হচ্ছে 6.5। তাহলে মানে আপনারা জানেন যে 6.5, হ্যাঁ, এটা একটা অপটিমাল, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ফ্যাট ডাইজেশনের জন্য অপটিমাল পিএইচ হচ্ছে 6.5। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে পেটের যে পিএইচ এটা কিন্তু অ্যারাউন্ড 2, হ্যাঁ, 1.5 থেকে 2.4 স্টোমাক। তো মূলত ফ্যাট যে আমাদের যে হজমের যে ফাইনাল যে প্রক্রিয়াগুলো, সেখানে আমাদের অপটিমাল পিএইচ দরকার 6.5। তো তাহলে এখানে অনেক বড় পার্থক্য তৈরি হলো না? এই জন্যে আমাদের প্যানক্রিয়াসই, হ্যাঁ, এই যে বাইকার্বনেট প্রোডাকশন করে এবং সিক্রেটিন এটাকে স্টিমুলেটস দেয়। তো এখানে আমার মনে হয় অনেকগুলো বিষয় প্রিয় দর্শক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, এবং ভিডিওটা একটু জটিল হলো এই কারণে, যে কারণ হচ্ছে যে এই আলোচনাগুলো একটু ডিপে চলে যায়, কারণ আমরা যখন আনসার করতে যাব তখন। তাহলে আপনারা কি করবেন, আপনাদের রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই আপনারা বেকিং সোডাটা লেবু রসের সঙ্গে অথবা অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে খাবেন। এটা খাবেন যে অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য নয়, তা না। আমরা হচ্ছে যে আমাদের যে বাইকার্বনেট যে আমাদের যে অ্যাসিডকে বাফার করার যে বিষয়, এই বিষয়টাকে আরেকটু স্ট্রেনথেনিং করার জন্য, যে আমাদের অ্যালকালাইন মিনারেলসগুলোকে বাড়ানোর জন্য। এবং এটা হচ্ছে যেহেতু বডি নিজেই প্রোডাকশন করে, সো এটা নিয়ে আপনাদের কোনো কনসার্ন হওয়ার কোনো কারণ নাই, এবং এটাকে আমরা খালি পেটে খাচ্ছি, অতএব এটা হজমের কোনো সমস্যা করবে না। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো বিষয়টাকে ক্লিয়ার হয়েছেন। তো এই ধরনের যদি আরও কোনো কনসার্ন আপনাদের থাকে, আপনারা আমাদেরকে প্রশ্ন করলে আমরা চেষ্টা করব এটার বিস্তারিত আনসার দিতে। এবং আপনারা যখন ডিপ নলেজগুলো রাখবেন, অর্থাৎ এই বিষয়গুলোতে যখন আপনারা ভালো করে বুঝবেন কেন খাচ্ছেন, হ্যাঁ, যখন আপনার অক্সিডেশন ডিরেকশন পোটেনশিয়ালটা আপনারা যখন বুঝতে পারবেন, যখন আপনারা খাওয়ার আগে খাওয়া
খালি পেটে খাওয়া, খাবার পরে খাওয়া, এই যে পার্থক্যগুলো যখন বুঝতে পারবেন, যখন আমার প্রোটিন কিভাবে হজম হয়, আমার লাইপেজ কিভাবে হজম হয়, আমার লিপিড কিভাবে হজম হয়, আমার হচ্ছে মানে কার্বোহাইড্রেট কিভাবে হজম হয়, এটা যখন বুঝতে পারবেন, আমাদের যখন অন্য যে বিষয়গুলো, যে আমাদের যে ডাইজেশন কোনটার ক্ষেত্রে কি হচ্ছে, ফেজগুলো কি, সেফালিক ফেজ কোনটা, হ্যাঁ, আবার গ্যাস্ট্রিক ফেজ কোনটা, ইন্টেস্টাইনাল ফেজ কোনটা, এবং কোন সময় কোন পেজটা দরকার, খাবার মুখে কোনটা কতটুকু হজম হয়, প্রোটিনটা মেইনলি কে হজম করে, হ্যাঁ, এবং হচ্ছে যে কার্বোহাইড্রেটের মেইন হজম কোনটা, এগুলো সব বিষয়ে জানলে পরে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। প্রিয় দর্শক, থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেনিং। আপনারা এরকম কনসার্ন থাকলে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে আনসার করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।